এটা ওকে। এটা তো আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা কি বলে আপনার টোটাল দুইটা ক্লজ শিখে ফেলেছিলাম। একটা ছিল অ্যাজেক্টিভ ক্লজ, আর একটা ছিল হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? এই শাওমি দয়া করে স্ক্রিন আগে না, কতবার বলবো এগুলো। তো একটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব ক্লজ আমরা শিখেছিলাম। ঠিক আছে? এখন ক্লজ লার্নিং এ আমাদের মূলত দুইটা জিনিস বাকি আছে। সেটা হচ্ছে, একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে নাউন ক্লজটা বাকি আছে। So, আমাদের নাউন ক্লজটা শিখতে হবে। ঠিক আছে? তো নাউন ক্লজটা শিখবো, সমস্যা নেই। তবে নাউন ক্লজ শিখার আগে আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করব। ঠিক আছে? আপনারা আমাকে ক্লাসে টপিক নিয়ে বলবেন যে ভাইয়া আপনি এই টপিকে একটা বাক্য লিখেন। হ্যাঁ, যেহেতু আমরা দুইটা ক্লাস পড়ে পড়ে ফেলছি, সো আমাদের কিন্তু মোটামুটি ক্লজ নিয়ে যা দরকার তার একটা মেজর পোর্শন পড়া হয়ে গেছে। সো নাউন ক্লজটা আমরা পরে পড়লেও আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে? আজকের এই ক্লাসটা হবে কাইন্ড অফ কি বলবো, প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে? আই মিন আপনারা টপিক বলবেন এবং আপনাদের টপিকের উপর ভিত্তি করে আমি হচ্ছে গিয়ে কি করব, সেন্টেন্স লিখবো। সো ইটস এ কাইন্ড অফ ইমপ্রম্পটু ক্লাস, কোনো প্রিপারেশন ছাড়াই আমরা বসেছি। অ্যান্ড উইল সি ইফ ইউ ক্যান রাইট ওয়েল, এবং আপনারাও জিনিসটা শিখবেন যে কিভাবে প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে? তাহলে আমাকে আপনারা টপিক বলেন। ঠিক আছে? আজকে আর কোর টপিক পড়াতে মন চাচ্ছে না, নাউন ক্লোজ পরে একদিন পড়বো না। আজকে আমরা একটু অন্য কিছু পড়ি, চলেন। আমাকে দুই একটা করে টপিক লিখে দেন চ্যাট বক্সে। আমরা প্রথমে টপিকগুলো নিই। ঠিক আছে? যেটা গিগ ইকোনমি। চ্যাট বক্সে লিখে দেন, আমি আমি সবগুলো নোট করি। এই যে একজন বলেছেন ডিডলারাইজেশন, অরেঞ্জ ইকোনমি, ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফ্যামিলি কার্ড, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, আচ্ছা আর দিয়েন না, মোটামুটি অনেকগুলো টপিক আপনারা দিয়ে দিয়েছেন আমাকে অলরেডি, আর দিয়েন না। ঠিক আছে? আচ্ছা, অনেকেই বলছেন যে দ্রুত সুস্থ হতে। হ্যাঁ, সুস্থ হয়ে যাবো, ভগবান চাইলে সুস্থ হয়ে যাবো, আপনাদের আশীর্বাদ আছে, সবার আশীর্বাদ আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা একটা করে টপিক নিই। তো ধরেন আমাদেরকে বলা হচ্ছে গিয়ে কি ক্রিপ্টোকারেন্সি নিয়ে লিখতে, বল একজন মনে করেন বলতেছেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে। ঠিক আছে? এখন ধরেন এই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমি লিখব, তো আমাদের সর্বপ্রথম যে দাবিটা, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে কি, আম, আমরা হচ্ছে গিয়ে কি বলে যে ভাই লিখতে পারি না, লিখতে গেলে আমাদের কি হচ্ছে না, এই যে আপনার কি বলে যে টপিক আমাদের আইডিয়া আসতেছে না, এটা বোঝানোর জন্যই আমাদেরকে কি করতে হয়, রেগুলার র্যান্ডমলি যত পারা যায় আর্টিকেল নিয়ে লিখতে হয়, লিখলেই লিখা আসে। যেমন ধরেন আপনি আমাকে বললেন যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে লিখতে। ঠিক আছে? ক্রিপ্টো কারেন্সি নিয়ে লিখতে বুঝলেন? তো দেখেন আমি তো আসলে মুখস্থ করে বসি নাই, আমি বেসিক্যালি হসপিটালাইজড। তারপর আমি লিখবো, দেখি পারি কিনা, চলেন। তার মানে কি আমি মুখস্থ করে বসি নাই, এটা প্রমাণ হিসেবে নিলাম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের লেখাটা লিমিটেড হবে কিসের মধ্যে, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এইগুলোর মধ্যে। উই আর নট গোয়িং টু ইনক্লুড দ্য কনসেপ্ট অফ নাউন ক্লজ। ঠিক আছে? সো লেটস রাইট এ সিঙ্গেল সেন্টেন্স অন ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে? আমরা কি বলবো যে, আমরা মনে করেন বললাম যে দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক আছে, ইজ অ্যাডভান্সিং টুয়ার্ড, দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাডভান্সিং টুয়ার্ড ডি-ডলারাইজেশন। ঠিক আছে? ডি-ডলারাইজেশন মানে কি, ডলারকে বাইপাস করে দেওয়া, যে ডলারাইজেশনটাকে মানে ডলারকে আপনার কি করা, আপনার এড়িয়ে যাওয়া, সো দ্যাট ডলার ডমিনেশনটা কমে যায়। তা আমি এটা লিখলাম, দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাডভান্সিং টুয়ার্ড দ্য ডি-ডলারাইজেশন। ঠিক আছে? আমি আরেকটা বাক্য লিখলাম। আমরা মনে করেন বললাম যে দা ডিমান্ড, সরি, দা ইকোনমি বেসড অন, দা ইকোনমি, আচ্ছা আমি একটু লিখি, একটু একটু আগে সহজ করে লিখে নিই। দ্য ইকোনমি হ্যাজ বিন ফ্লারিশিং, আমি লিখলাম। এখন দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাডভান্সিং টুয়ার্ড ডিডলারাইজেশন, একটা বাক্য লিখলাম, দ্য ইকোনমি হ্যাজ বিন ফ্লারিশিং। ঠিক আছে?
আচ্ছা, এখন আমি জানি যে রিলেশনটা তৈরি করতে পারছেন না, সমস্যা নেই, রিলেশন তৈরি করবেন। এখন দেখেন, এই দ্য ইকোনমির জন্য, এই যে দ্য ইকোনমি হ্যাজ বিন ফ্লারিশিং, এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে দ্য ইকোনমি। আমি এই ইকোনমির জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ নিয়ে আসতাম, সেটা কিরকম, যে ইট। এই ইট দিয়ে কাকে বোঝাচ্ছি আমি? দ্য ইকোনমিকে বোঝাচ্ছি। ইট ইজ প্রাইমারিলি, হ্যাঁ, বেসড অন, বেসড অন ক্রিপ্টো কারেন্সিস। এই যদি হয় আমার অবস্থা, তাহলে এই ক্রিপ্টো কারেন্সিসের উপর ভিত্তি করে ইকোনমিটা, তাহলে ইট দিয়ে যদি ইকোনমি বোঝায়, তাহলে বলতেই পারি যে দ্যাট ইজ প্রাইমারিলি বেসড অন ক্রিপ্টো কারেন্সিস। তাহলে হয়ে গেল না? বসে বাক্যটা হয়ে গেল, অ্যাডজেক্টিভ ক্লজটা হয়ে গেল না, অ্যাড হয়ে গেল না? হ্যাঁ দাদা। হয়ে গেল কিন্তু। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস বলি। এখন এই যে বাক্যটা আপনি অ্যাড করলেন, ভালো করে বুঝেন, এই বাক্যটায় কিন্তু একটা রিডাকশন করা যাবে, দ্যাট কাটবেন, ইজ কাটবেন। এই যে দেখেন, দ্য ইকোনমি প্রাইমারিলি বেসড অন ক্রিপ্টোকারেন্সিস। এখন এটাকে আপনি কমা দিয়ে আলাদা করে দেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? এই যে কমা দিয়ে আলাদা করে দিলেন, আমরা কিন্তু নিয়মগুলো শিখছি। এবারে আপনি এই দুইটা বাক্যকে নিয়ে এবার ভাবেন যে আমি কি লিখতে পারি, দেখেন তো। সবাই দয়া করে অডিও রাখবেন। এই দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাডভান্সিং টুয়ার্ড ডিডলারাইজেশন, দ্য ইকোনমি প্রাইমারিলি বেসড অন ক্রিপ্টোকারেন্সিজ হ্যাজ বিন ফ্লারিশিং। যে পুরো পৃথিবী ডিডলারাইজেশন দিকে যাচ্ছে, আর এদিক দিয়ে কি হচ্ছে, এই ইকোনমিটা বাড়ছে। তাহলে এই দুটা জিনিসকে যুক্ত করার জন্য আমরা একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার চিন্তা করতে পারি, সেটা কি হতে পারে বলুন তো? Because এক্স্যাক্টলি, বিকজ হতে পারে। বিকজ হলে জিনিসটা সুন্দর লাগতেছে, হ্যাঁ। তাহলে আমি কি লিখতে পারি, যে দ্য ইকোনমি প্রাইমারিলি বেসড অন ক্রিপ্টোকারেন্সিস হ্যাজ বিন ফ্লারিশিং বিকজ, ঠিক আছে, বিকজ দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ, ইজ অ্যাডভান্সিং টুয়ার্ড ডি-ডলারাইজেশন। দেখেন তো, আম, এইখানে যে পড়াইলাম, আমি যে বাক্যটা লিখলাম, এখানে কোনো গ্রামারে আপনার কি কোনো বুঝতে সমস্যা আছে বলে মনে হচ্ছে? না দাদা। এগুলো কিন্তু সব পড়াইছি, দাদা কিন্তু সমস্যা নেই। এই যে আপনাকে জিনিসটাকে ভালোবাসতে হবে, ভালোবাসাটাই আপনাকে হচ্ছে আগায় নিয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে প্র্যাকটিস। আমি এই কাজটা করতাম, ঘরে বসে বসে এই কাজটা করতাম সব সময়, ঠিক আছে? তারপরে যেমন ধরেন, একজন বলছেন যে এআই ইন্টিগ্রেশন ইন ব্যাংকিং সেক্টর, ওকে। সো আমরা ধরেন এই টপিকটা নিলাম, হ্যাঁ। আবার ভাইবেন না যে আচ্ছা ভাই মনে হয় আমার টপিকটা অ্যাভয়েড করছে, মানে এই টপিকে সে লিখতে পারবে না, এরকম ভাইবেন না আবার দয়া করে, ঠিক আছে? তা আমি কি লিখলাম, যে এআই, হ্যাঁ, ইন্টিগ্রেশন ইন ব্যাংকিং সেক্টর। ওকে, ডান। তাহলে আপনি লিখতে চাচ্ছেন কি, এআই ইন্টিগ্রেশন ব্যাংকিং সেক্টর। আচ্ছা, তাহলে আপনি কি লিখতে পারেন? এবার আপনার আমাকে একটা কনসেপ্ট বলেন, যে ভাই আমরা এই ধরনের কিছু লিখতে চাচ্ছি, বলেন তো শুনি কি বলতে পারেন। বাংলায় বলেন, সমস্যা নেই। হ্যালো, বাংলায় বলেন যে এআই ইন্টিগ্রেশন নিয়ে কি লিখতে চাচ্ছেন ব্যাংকিং সেক্টরে, বলেন। এআই দাদা ব্যাংকিং এ ক্যাশলেস সিস্টেমকে কোনো ভাবে মানে প্রভাবিত করতে পারে কিনা আর কি, মানে আরো আচ্ছা, আপডেট। আপনি বলছেন যে এআই কি করতে পারে, ব্যাংকিং এর ক্যাশ ডিপার্টমেন্টকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। আচ্ছা, আমরা ওই টাইপের একটা বাক্য তৈরি করি, সমস্যা নেই, ঠিক আছে? আমি বলতে পারি যে, আমি বলতে পারি কিরকম, আমি বলতে পারি যে, লোন এভালুয়েশন। হ্যাঁ, সমস্যা নেই, আমি লিখছি। দা 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 ম্যাসিভ অ্যাপ্লিকেশন, ম্যাসিভ না বলে আমরা বলতে পারি দ্য ভাস্ট অ্যাপ্লিকেশন। এই যে দেখেন, আমি র্যান্ডমলি ওয়ার্ডগুলো কিন্তু ইনস্ট্যান্ট ডেলিভার করতেছি, এটা কিন্তু খুব
ভয়ঙ্কর একটা বিষয় যে আপনারা হাজার হাজার লোক ক্লাস করতেছেন, সেখানে আসলে ইনস্ট্যান্টলি একটা বাক্য মনে করা বা একটা বাক্য তৈরি করাটা কিন্তু ভয় লাগে, লিখতে গেলে হাত কাঁপে মাঝে মাঝে, যে যে একটা ভুল হইলে তো মনে করেন যে মানিজ্যত মেরে ফেলে পাবলিক আমার, ঠিক আছে? সো এই সাহসটা যখন চলে আসবে তখন আপনি অটোমেটিকলি অনেক কিছু পারবেন, লেখার জন্য কোনো খুব ভয় লাগবে না, এই ভয় দূর করতে হবে। তা আমি লিখলাম কি, দ্য ফাস্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? বা আমি মনে করি শুধু অ্যাপ্লিকেশনে লিখলাম যে অফ দ্য অ্যাপ্লিকেশন অফ এআই। একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যখন লিখবেন, হ্যাঁ, পরীক্ষার হলে লিখবেন কোনো অ্যাক্রোনিম বা শর্ট নেম ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখবেন প্রথমে একবার পুরোপুরি লিখবেন, তারপর ব্র্যাকেট দিয়ে ওটা শর্ট ফর্মটা লিখে দিবেন, তাহলে স্যার বুঝতে পারবে। এরপর থেকে যতবার আমি শর্ট ফর্মটা দেখব এইটার মিনিং হচ্ছে গিয়ে এটা। তাই আমি কি লিখবো, প্রথমে লিখবো আরটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন কত অ্যাডভান্স হয়ে গেছে, সাজেশন দিচ্ছে এআই লিখতে, ঠিক আছে? এআই, হ্যাঁ, এআই লিখে দিলাম। দ্য অ্যাপ্লিকেশন অফ এআই, হ্যাঁ, হ্যাজ বিন প্রলিফারেটিং প্রলিফারেটিং। আচ্ছা, একটা একটা ডিসক্লেমার দিই, এখানে টেন্সের ঝামেলা পেতে পারেন, যেমন ইজ অ্যাডভান্সিং না লিখে হ্যাজ বিন অ্যাডভান্সিং লিখলে ভালো হয়, কিন্তু ওই বিষয়গুলো আমরা টেন্স পড়ার সময় শিখবো, ওগুলো আমাদের আপাতত দেখার দরকার নাই, ঠিক আছে? ওকে। তারপরে কি বললো যে দ্য অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য সরি হ্যাজ বিন প্রলিফারেটিং ইন দ্য ব্যাংকিং সেক্টর। আচ্ছা, তাহলে ব্যাংকিং সেক্টরে এআই এর অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ভালো কথা। তাহলে কি হতে পারে, যেহেতু ব্যাংকিং সেক্টরে এআই এর এটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে উম, এই এই যে জিনিসটা, আপনার ব্যাংকিং সেক্টরে এআই যে বেড়ে যাচ্ছে, এর ফলে কি হতে পারে আপনার, কি হতে পারে বলতে পারি, কি হতে পারে বলতে পারি, যে জব সার্ভিস, করতে পারেন। মানে কাস্টমারের, গ্রাহকের যে সার্ভিসের কোয়ালিটি, সেই সার্ভিস কোয়ালিটিটা কি হতে পারে আপনার আরো বেশি ইমপ্রুভ হতে পারে। তা আমি আর একটা বাক্য লিখলাম, দ্য কোয়ালিটি অফ ডাইভার্স সার্ভিসেস, ঠিক আছে? দ্য কোয়ালিটি অফ ডাইভার্স সার্ভিসেস উইল উইল সরি ইজ এক্সপেক্টেড টু ইজ এক্সপেক্টেড টু ইজ এক্সপেক্টেড টু কি বলতে পারি বলেন তো? এক্সপেক্টেড টু বি বেটার বলতে পারি না? হুম, হ্যালো, বলেন, একটু রেসপন্স জি করেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলতে পারি, ঠিক আছে। আপনি রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না, কারণ আমি নিজেও কি করছি, মানে নিজেও কি করছি আপনার বলে যে লিখছি, মানে একেবারেই উইদাউট প্রিপারেশন, তাই না? সো আপনাকেও জিনিসটা কি করতে, পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে আমরা বললাম কি, দ্য কোয়ালিটি অফ ডাইভার্স সার্ভিসেস ইজ এক্সপেক্টেড টু বি কি বেটার, ঠিক আছে? টু বি বেটার না বলে আমরা একটা বেটার ওয়ার্ডটা তো সবাই পারে, সো বেটার না লিখে আমরা লিখতে পারি টু বি এনহান্সড, এক্সপেক্টেড টু বি এনহান্সড। এই যে দুইটা বাক্য আপনি লিখলেন, সো ইউ ক্যান ইজিলি অ্যাড বাই ইউজিং এ ক্লজ মার্কার। আপনি কি লিখতে পারেন যে অ্যাজ, আমি লিখতে পারি অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ বিন প্রলিফারেটিং ইন দ্য ব্যাংকিং সেক্টর। তারপর আপনি কি লিখতে পারেন, কমা দিয়ে, দ্য কোয়ালিটি অফ ডাইভার্স সার্ভিসেস ইজ এক্সপেক্টেড টু বি এনহান্সড, ঠিক আছে? হুম। আচ্ছা, হ্যাঁ, আহ, এবার ধরেন এবার ধরেন এবার ধরেন উম, আপনার কি বলে যে এইখানে যে বাক্যটা লিখলেন, এই যে এই বাক্যটার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দিকে তাকাই আমরা। দ্য কোয়ালিটি অফ ডাইভার্স সার্ভিসেস, এটা হলো আমার সাবজেক্ট, দ্য কোয়ালিটি অফ ডাইভার্স সাবজেক্ট, সরি সার্ভিসেস, ঠিক আছে? এখন ধরেন এই যে সাবজেক্টটা আছে, আপনি সাবজেক্টের দিকে তাকান, এই সাবজেক্টের দিকে তাকিয়ে আপনার কাছে মনে হচ্ছে
এই সাবজেক্ট পুরোটার জন্য আমরা না আনি, আমরা শুধুমাত্র এখানকার এই অফ প্রিপোজিশনের যে অবজেক্ট আছে ডাইভার্স সার্ভিসেস, এইটুকুর জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতেই পারি, যে এর মধ্যে কি কি সার্ভিস আছে বোঝানোর জন্য আনতে পারি না? আনতে হ্যাঁ। পারি কিনা বলেন? হুম। জি আচ্ছা, স্যার। তাহলে জি আমরা আমাদের তাহলে আমরা তাহলে কি লিখতে পারি, যে দিস, একটু, এই আপনারা যে করেন, এই যে তারেক ভাই ক্লাস করতেছেন, কেমন লাগতেছেন বলেন? সেরাম সেরাম। অনেক জি ভালো জি। পড়ান না তারেক ভাই? ভালো হ্যাঁ, ভালো ভাই দাদা। জুমে হলে ভালোই তো। বুঝি নাই কি স্লো থাকে। জুমে হলে ভালো হইতো। এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি, ম্যাথটা আসলে জুমে পড়াটা খুব টাফ হয়ে যায়, বুঝতে পারছেন? তো উনি আবার লাইভে অভ্যস্ত। এখন ঘটনা হচ্ছে কি জানেন, এই যে আপনাদের জামিল স্যার ক্লাস শুরু করবেন, দেখবেন যে উনি উনি আরো বেশি ভালো পড়ায়। আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে ভালো রিভিউ হচ্ছে জামিল স্যারের, তারপরে তারেক ভাই, তারপর হচ্ছে আমার। তা আমাকে হয়তো আপনার ফেসবুকের মাধ্যমে চিনেন, কিন্তু ওনারা হয়তো ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না। কিন্তু আমরা এই করোনার শুরু থেকেই এই তিনজন লোকই পড়াচ্ছি, এই তিনজন লোকই আমরা পড়াই, ঠিক আছে? মানে আমাদের ইয়েতে আমি কন্টিনিউয়াসলি ফ্যাকাল্টি চেঞ্জ করার পক্ষে না। এবং তারেক ভাই আমার চাইতেও বেশি কনসিস্টেন্টলি পড়াবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি। আর জামিল স্যার দেখবেন আপনাকে প্রিলি গ্রামারের একদম, মানে নাটশেল যেটাকে বোঝানো হয় ওটা তো বুঝাবেই, প্রিলি গ্রামারের একদম মোস্ট অ্যাডভান্স লেভেলে গিয়ে সে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, একদম বেসিক থেকে শুরু করে। সো আপনারা মন দিয়ে পড়বেন, আমরা হয়তো সমস্ত কিছু কভার করব না, কিন্তু যা কভার করব তার থেকে আপনি অনেক কিছু শিখে নিতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন দিস, স্যার স্যার ওই যে তারেক ভাইয়ের ক্লাস কি আপনার এখানে এই ড্রাইভ লিঙ্ক গুলোতে কোথাও আছে? মানে আমি আজকে প্রথম আসছি তো, এটা এই জন্য থাকবে, আর কি। এটা আমার সাথে কথা হয়েছে, এটা ডাউনলোড করার ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? তো এই দেখেন দিস সার্ভিসেস মানে আপনি কি বুঝাচ্ছেন, এই ডাইভার্স সার্ভিসেস কে বুঝাচ্ছেন। এবার আপনি লিখলেন যে দেখেন ইনক্লুড, এর মধ্যে কি কি আছে, এরপর আছে মনে করেন যে, ধরেন লিখতেছি যে ট্রেড ফাইন্যান্স, ঠিক আছে? তারপরে মনে করেন কি লিখতে পারি, হ্যাঁ ধরেন লিখতেছি করে লিখি, ঠিক আছে, মার্চেন্ট সার্ভিসেস, হ্যাঁ, মার্চেন্ট সার্ভিসেস। তারপর কি লিখতে পারি, ধরেন যে ক্রেডিট অ্যানালাইসিস, ঠিক আছে? ধরেন এই তিনটেই মনে করেন লিখলাম, আপাতত আর মনে আসতেছে না, হ্যাঁ। তাহলে আমি ধরেন লিখলাম এন্ড ব্লা ব্লা ব্লা। তাহলে এই যে যদি এটা বুঝায়, তাহলে দেখেন, কত সুন্দর করে আপনি একটা প্রফেশনাল বাক্য তৈরি করে ফেললেন, যে দিস সার্ভিসেস লেখার পরে এখানে লিখবেন কি দ্যাট, নাকি দ্যাট ইনক্লুড, বুঝেছেন তো নাকি? জি দাদা। হ্যাঁ স্যার। ট্রেড ফাইন্যান্স, কমা দিয়ে মার্চেন্ট সার্ভিসেস অ্যান্ড ক্রেডিট অ্যানালাইসিস, হয়ে গেল, শেষ। দেখেন বাক্যটা অনেক প্রফেশনাল লাগছে, কিন্তু এমন না যে মুখস্থ করতে হবে, শুধু স্ট্রাকচার বুঝতে হবে আর লিখতে হবে। এখন দেখেন, আমি যদি বলি দ্যাট ইনক্লুড, এখান থেকে দ্যাট কাটলেই ইনক্লুডটা কি হয়ে যাবে বলেন তো একটু আমাকে সবাই। ইনক্লুডিং। 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 দেখেন মনে হচ্ছে কি কি একদম পত্রিকার মতো বাক্য লিখে ফেললাম, তাই না? যে অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অফ এআই হ্যাজ বিন proliferating in banking sector, the quality of diverse services, including trade finance, merchant services, and credit analysis, is expected to be enhanced. ঠিক আছে? এই যে দেখেন আপনাদের বলা হচ্ছে রিটেন গ্রামারে গিয়ে, মানে ফরম্যাটে গিয়ে আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানো হবে। এখন ধরেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়ানো হবে, তো আপনি নর্মাল রুলস তো সবাই মুখস্থ পারবে, আপনি আটকাবেন হচ্ছে এই যে এই জায়গাতে গিয়ে আপনাকে বুঝতে হবে যে এই যে ইজ লিখলাম, আই রিপিট গ্রিন কালার মার্ক করি, এই যে ইজ, এই ইজটার সাবজেক্ট কোনটা বলেন তো বুদ্ধি করে? The quality. Quality of diverse কোয়ালিটি অফ কোয়ালিটি অফ এআই। ডাইভার্স Quality সার্ভিস। of play. তো যত দূরেই সে যাক না কেন, সে কিন্তু কি করেছে, তার সাবজেক্টকে সে রেখে দিয়েছে। সো এই যে এখানে গিয়ে আপনাকে আপনার কি বলে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু নিয়ম কিন্তু শিখতে হবে, ঠিক আছে? সো এই নিয়মগুলোতে আপনি নিঃসন্দেহে ভালো করবেন যখন আপনি ক্লজ এবং ফ্রেজের কি বলে যে মারপ্যাচটা ধরে ফেলতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা র্যান্ডমলি ধরেন দুইটা টপিক নিয়েছিলাম, একটা হচ্ছে গিয়ে কি ক্রিপ্টোকারেন্সি নিয়ে লিখলাম, হ্যাঁ, তারপরে কি লিখলাম, তারপর লিখলাম হচ্ছে গিয়ে আম, এই যে এআই ইন্টিগ্রেশন ইন দ্য ব্যাংকিং সেক্টর নিয়ে লিখলাম। তো এইভাবে আপনাকে আসলে করতে হবে কি, সময় নিয়ে বসে বসে লিখতে হবে, লিখলেই দেখবেন কাজ হবে। আমি যদিও গল্প করা পছন্দ করি না, ছোট্ট একটা গল্প বলি আমার লাইফ থেকে। আমি যখন ক্লাস 3 থেকে 4-এ উঠি, আমি আনফর্চুনেটলি খুব খারাপ রেজাল্ট করি, মানে খারাপ মানে টপ 10-এই ছিলাম। তো আমার মা কি করলেন, গেলেন স্কুলে, গিয়ে বললেন, স্যারকে বলছেন যে
স্যার, ও তো আসলে এত খারাপ পরীক্ষা দেয় নাই, এতটা খারাপ রেজাল্ট করছে। তো একজন মা হিসেবে আমি জানতে চাই যে আসলে রেজাল্ট খারাপ করার কারণটা কি, আপনার মতামতটা কি। তখন স্যার বলতেছেন যে সুমন ভালোই লিখছে, এটা আমরা দেখেছি, কিন্তু ওর লেখার মান, মানে হাতের লেখা যে, মানে কোনোভাবেই কি বলে যে রিডেবল না, পড়ার মতো না। ওর হাতের লেখা সুন্দর হলে ও যেটা যেখানে 70% মার্ক পেয়েছে সেখানে হয়তো 75% মার্ক পেত। ঠিক আছে। তখন আমার মা আমার কথা কথাটা শেয়ার করেছিলেন যে আমি সেদিন স্যারের নাম ছিলেন আজহার স্যার, স্যারকে দেখলে আমি প্রণাম করি সবসময়। তো স্যারের প্রতি শ্রদ্ধা, অনেক বয়স হয়ে গেছে স্যার। তো মা তখন স্যারকে নাকি বলে আসছিলেন যে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই স্টুডেন্টকে ক্লাস 4-এ ক্লাস শুরু করার আগে আমি ওর হাতের লেখাটা সুন্দর করে পাঠাবো, যেন এই কমপ্লেনটা ওকে নিয়ে না থাকে। তারপর যখন আমি 4-এ ভর্তি হইলাম, তারপর শুরু করলাম, আমি থার্ড হইলাম 4 থেকে 5 ওঠার সময়। তো আমার মা কি করতো, আপনার ওই প্রত্যেক দিন সকালে উঠে আমাকে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা লিখে দিতেন যে তুমি এই বাক্যটা বারবার লেখো, বারবার লিখো, লিখে 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 ক্লিয়ার করো। সো সফলতাটা তাহলে আমি যে ইতে আপনার করলাম, ক্লাস 4-এ গিয়ে যে আপনার থার্ড হলাম, ওই যে লেখাটা বোঝার কারণে এর পুরো ক্রেডিটটা কিন্তু মায়ের। তো এখন বিষয়টা হচ্ছে কিরকম, খুব সিম্পল টেকনিক যে বারবার প্র্যাকটিস করো। এবং মা আমাকে দিয়ে এটাই করাইছে বারবার, যে তুমি লিখো, বারবার লিখতে লিখতে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো আমিও সেম কথাটা আপনাকে বলছি, আপনি জাস্ট বারবার লিখবেন। লিখতে পারছেন না, সেন্টেন্স আসছে না, কোনো সমস্যা নেই। আপনি একটু একটু করে ট্রাই করেন, একটু একটু করে ট্রাই করেন, দেখবেন যে আপনার মধ্যে লেখাটা আসবে। না আসার কোনো কারণ আমি দেখি না। কি বললাম, বুঝতে পারছেন আমার কথা? জি জি ভাইয়া। দাদা। জি স্যার। যেমন এই যে একজন বলছেন কি অয়েল ক্রাইসিস অ্যান্ড ইনফ্লেশন। ওকে, আসেন তাহলে আমরা এবার একটু অয়েল ক্রাইসিস এবং ইনফ্লেশনকে নিয়ে লিখি। ঠিক আছে, যে অয়েল ক্রাইসিস, আচ্ছা শুধু অয়েল ক্রাইসিস নিয়ে লিখলাম, যে তেল সংকট নিয়ে লেখো বলা হয়েছে মনে করেন। ঠিক আছে, তাহলে এখন দেখেন তেল সংকট নিয়ে লিখতে গেলে কি হতে পারে। দেখেন, তেল সংকট নিয়ে লিখবো। হ্যাঁ, তাহলে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি তেল সংকট নিয়ে লেখার সময় কোনো গ্রামার টামার অ্যাপ্লাই ট্যাপ্লাই করার চিন্তা, মানে ভেঙে ভেঙে না দেখিয়ে, ঠিক আছে, আম, আমি একদম সরাসরি কি বলে যে করবো, এই বাক্যটা লিখে ফেলবো। ঠিক আছে, মানে একদম হুবহু যেভাবে পরীক্ষা হলে আমি লিখি সেভাবে লিখে ফেলবো, কারণ পরীক্ষা তো আর ভেঙে চুরে লেখার কোনো ওয়ে নাই। ঠিক না? কথা কি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। জি জি। হ্যাঁ। হ্যাঁ স্যার। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে আম, আমরা লিখতে পারি আমরা লিখতে পারি কিরকম লিখতে পারি, আমরা লিখতে পারি যে জিও পলিটিক্যাল, ঠিক আছে, জিও পলিটিক্যাল আনসার্টেইনিটিস, জিও পলিটিক্যাল আনসার্টেইনিটিস। ঠিক আছে, দাঁড়ান আমার একটা টেক্সট আসছে যে আমার ইনিশিয়াল ডায়াগনোসিস কি। ফুড পয়জনিং, জিও পলিটিক্যাল, আবার ফোন দিচ্ছে কি করছে, একটু থাক, ওয়েট করেন, আমি রিপ্লাই দিচ্ছি। একটু দাঁড়ান ভাই, হ্যাঁ। ওকে, তো আমি কি বললাম যে জিওপলিটিক্যাল আনসার্টেনিটিস বা জিওপলিটিক্যাল টার্মোয়েল বা জিওপলিটিক্যাল ইস্যুস, ঠিক আছে, এরকম অনেক কিছুই আপনি বলতে পারেন। জিওপলিটিক্যাল টার্মোয়েল, টার্মোয়েল ওয়ার্ডের মিনিং কি বলেন তো, কেউ বুদ্ধি করে একটু শুনি। অশান্ত। বিশৃঙ্খলা। দোদুল্যমান। বিশৃঙ্খলা। বা ক্রাইসিস এরকম বোঝায়। ঠিক আছে, তো আমি কি লিখতে পারি, জিওপলিটিক্যাল টার্মোয়েল আমরা বলি কি দেখেন, আমরা বলি যে ইনক্রিজ করছে, কিছু একটা বাড়াইছে। তা আমার ইনক্রিজ ওয়ার্ডটা খুব কমন মনে হয়, আমি লিখবো প্রিসিপিটেটেড। ঠিক আছে, মানে ত্বরান্বিত করেছে। তো প্রিসিপিটেশন মানে আবার বৃষ্টিকেও কিন্তু বোঝায়। সো জিওপলিটিক্যাল আনসার্টেনিটিস, হ্যাঁ, আমরা কি লিখবো যে হ্যাজ প্রিসিপিটেটেড, হ্যাঁ, কি প্রিসিপিটেট করেছে ভাই, এ গ্লোবাল অয়েল ক্রাইসিস, এটা একটা বৈশ্বিক
তেল সংকটকে আরো কি করছে? আচ্ছা, এখানে হ্যাজ হবে না, সরি, হ্যাভ হবে। একটা বৈশ্বিক ইয়েকে আপনার হচ্ছে গিয়ে বাড়াই দিছে, তেল সংকটকে আরো বেশি ত্বরান্বিত করছে। ঠিক আছে, এবার কি বলতে পারি? যে অলদো মনে করেন লিখলাম, যদিও বা, যদিও বা কি হয়েছে, যদিও বা আপনার আমেরিকা চাচ্ছে যে এই জিনিসটাকে আপনার কি বলতে মিটিগেট করতে, এগুলো কি অলদো দা ইউএসএ। দাদা সরি টু ইন্টারাপ্ট, এখানে কি প্রিসিপিটেট এর বদলে সিং ডাউন ইউজ করতে পারবো? লাইক ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট? আমি বুঝিনি ওয়ার্ডটা কি বললেন। সিং ডাউন। SINK, সিং, তারপরে কি বললেন? সিং ডাউন। সিং ডাউন। সিঙ্ক ডাউন, ওই যে SINKDOWN, সিঙ্ক ডাউন, তাই তো? জি 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 দাদা, জি ওই দাদা। সমস্যা হচ্ছে, ওই অনেক সময় মানে অডিওটা মানে একটু একটু ইয়ে আছে, ভেগ আছে, ঠিক আছে। এখন দেখেন, সিঙ্ক ডাউন ওয়ার্ডের মিনিং যেটা হয় আমাদের মানে জেনারেশন, সেটা হচ্ছে যে কোনো কিছুকে লোয়ার লেভেলে নিয়ে যাওয়া বোঝায়। কিন্তু এখানে আসলে প্রিসিপিটেটেড মানে কোনো কিছু ত্বরান্বিত করা, তো উল্টা হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, তাহলে কি লিখলাম? যে জিও পলিটিক্যাল আনসার্টেনিটিস হ্যাভ প্রিসিপিটেটেড গ্লোবাল অয়েল ক্রাইসিস। হ্যাঁ, ইউএসএ ইউএসএ হ্যাজ অ্যাটেম্প্ট করেছে, ঠিক আছে, অ্যাটেম্প্ট করেছে। কিসের জন্য অ্যাটেম্প্ট করেছে? টু মিটিগেট, মিটিগেট করতে মানে কমাইতে, কি কি কমাইতে? দিস দিস আনপ্রেসিডেন্টেড আনপ্রেসিডেন্টেড টার্মোয়েল। যদিও ইউএসএ কি করছে, আপনার চেষ্টা করেছে আপনার এটাকে মিটিগেট করার জন্য, ওরা বলতেছে অলদো এটা কমা দিতে, কমাটা লাগবে না, সমস্যা নেই। Although the USA has attempted to mitigate the unprecedented turmoil by by ঠিক আছে, বাই কি হতে পারে? বাইলেটারাল টক্স। বাইলেটারাল টক্স মানে কি? দ্বিপাক্ষিক কথাবার্তার মাধ্যমে। তো বাইলেটারাল টক্স উইথ হুম? বাইলেটারাল টক্স উইথ কি? ইরান। বলেন বলেন, বলতে পারেন না কেন? ইরান। ইরানের সাথে, ঠিক আছে। আচ্ছা, দাদা একজন কি একটু একটু এটা করতে আসলাম দাদা। বলেন? এই যে দাদা আপনি যে বললেন ইউএস মানে ইউএসএ চায়, এরপর আমার মাথায় আসছে ওয়ান্ট ইউজ করি আমি, বা ওয়ান্টেড ইউজ করি। আমি কিন্তু জানি যে অ্যাটেম্পট ইউজ করা যায়, কিন্তু আমার মাথায় হুম, আসতেছে না। তো হুম। মানে আসলে করণীয়টা কি আসলে এবার, মানে কিভাবে আগাতে মানে পারি এটা আমি? মনে আসার উপায়টা কি? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা। মনে আসার উপায়টা তো ভাই আসলে পত্রিকা পড়তে হবে। এই যে ধরেন আমি অসুস্থ শুয়ে রয়েছি, আমি কি করতেছি? আমি বসে বসে পত্রিকা পড়তেছি, হ্যাঁ, দেখতেছি কি অবস্থা হইতেছে চারপাশে। আপনি যতই একটা জিনিস মনে রাখবেন, আপনি চোখ দিয়ে দেখতেছেন, দ্যাট মিনস এটা আপনি ইনপুট নিচ্ছেন। ইনপুট যত বেশি ভালো হবে, রবাস্ট হবে, আউটপুট তত বেশি সুন্দর হবে। সো আপনাকে প্রচুর পরিমাণ ইংলিশ দেখতে হবে। মানে আবার ইংলিশ মুভি দেখেন না বসে বসে, কারণ এখন ওই ওই দিন শেষ আমাদের। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রচুর পরিমাণ ইংলিশ দেখতে হবে, শুনতে হবে, পড়তে হবে। ঠিক আছে, প্রচুর মানে এই না যে 24 ঘন্টায় দেখবেন, দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় আপনি টাইম পাস করলেন ইংলিশের সাথে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এই সমস্যাটার কোনো সাডেনলি একদম চেঞ্জ হয়ে যাবে এমন কোনো সমাধান হয় না, আসলে এটা পড়তে পড়তেই হয়। ঠিক আছে, তো কি লিখলাম? যে তারা চেষ্টা করছে যে ইউএস এর সাথে, ইরানের সাথে কথাবার্তা বলতে। আচ্ছা, বাই বাইল্যাটারাল টকস উইথ ইরান। এবার প্রশ্ন হচ্ছে, এই যে উইথ প্রিপোজিশন, এই উইথ প্রিপোজিশনের অবজেক্ট কে বলেন তো? ইরান। ইরান। হ্যাঁ বলেন। ইরান। ইরান। ইরান দাদা। ইরান, ঠিক আছে। এই উইথ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে ইরান। এখন ধরেন আপনার লিখতে গিয়ে মনে হইলো যে আচ্ছা, আহ, আপনার মনে করেন যে এই ইরানের জন্য আপনি একটা অ্যাজেক্টিভ ক্লজ আনবেন। ঠিক আছে, আপনি একটু দাঁড়িয়ে আস, কে? হ্যাঁ আসেন, দড়িটা লক করে দেন, আগে এটা লক করে আটকে দেন, ধাক্কা দিয়ে দেন দ্রুত। হুম, আপনি কি ময়লাগুলো নিয়ে যাবেন? নিয়ে নেন, ওয়েস্টগুলো নিয়ে নেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। তাহলে কি লিখলেন? যে বাইলেটারাল টকস উইথ ইরান। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে এই ইরানকে নিয়ে আপনি একটা কি লিখবেন? যে
একটা একটা অ্যাজেক্টিভ ক্লজ আনবেন, আনতে পারেন না বলুন তো বুদ্ধি করে? জি হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এবং এখানে একটা মজার জিনিস বলি, এখানে অনেক জায়গায় দেখবেন ইরান লিখে না, ইরান না লিখে কি লিখে জানেন? ইরান না লিখে লিখবে দেখবেন তেহরান, মানে রাজধানীর নাম দিয়ে দেশকে বোঝায়। এবং এটা একটা গ্রামাটিক্যাল টার্ম আছে, এম এম দিয়ে, টার্মটা মনে নাই, এটা আমাদের, আমি যখন বাংলাদেশ ব্যাংকের অফিসার পরীক্ষায় টিকলাম 2021-এর যে ব্যাচ আমরা ছিলাম, সেখানে এই জিনিসটা ছিল, মানে রাজধানী দিয়ে কোনো একটা দেশকে বোঝানোকে ইংলিশে কি বলা হয়, এটা এম দিয়ে একটা টার্ম আছে, ঠিক আছে? তো আমি ইরান মেটোনিমি, না লিখে মেটোনিমি, তেহরান হ্যাঁ, কি কি, মেটোনিমি। হ্যাঁ হ্যাঁ, মিটোনিমি, ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ ইয়েস ইয়েস, দেখছেন? পুরো নামটা আমার মনে নাই যদিও। গুড, এই যে পার্সেন্ট তো দেখছেন, তারপর আপনি ভালো পারেন কিন্তু, খেয়াল করে দেখেন। তো আপনি কি লিখলেন যে আনপ্রেসিডেন্টেড টার্মোয়েল বাইল্যাটারাল টকস, ঠিক আছে, উইথ ইরান। আচ্ছা, এবার সে ইরানের সাথে টক করতেছে, এবার মানে তেহরান, এবার তেহরানের সাথে আমি মনে করেন বললাম, হ্যাঁ, আপনার একটা অ্যাজেক্টিভ ক্লজ অ্যাড করে দিব। তাহলে এবার আমি কি লিখতে পারি বলুন তো বুদ্ধি করে? তেহরানের সাথে কি লিখতে পারি বলুন? জি আসুন। হ্যাঁ, খাওয়া শেষ। তো আমরা কি লিখতে পারি যে বাইলাটেরাল টকস উইথ তেহরান, এবার তেহরানকে নিয়ে স্ট্র্যাটেজিক ফ্রেন্ড অফ চায়না। লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বা বন্ধ এভাবে করে লিখতে দিচ্ছে, পারেন এটা বলতে পারি। যে দ্যাট হ্যাজ মেনটেইনড ইটস অ্যাডামেন্ট মানে কি বলেন তো? জেদি, জেডি গোয়ার। মানে শক্তি, মানে অনর, মানে অনর। শক্তিশালী পজিশন। দ্যাট হ্যাজ মেনটেইনড, কি বলবো, ওরা বলছে হুইচ দিতে দরকার নেই, দ্যাট দিয়ে লিখেন। দ্যাট হ্যাজ মেনটেইনড ইটস অ্যাডামেন্ট স্ট্যান্স, অ্যাডামেন্ট পজিশন না, আমরা বলবো কি স্ট্যান্স, আর সুন্দর লাগে নাকি, জি জি নাকি? জি। দ্যাট হ্যাজ মেনটেইনড ইটস অ্যাডামেন্ট স্ট্যান্স, যা কি করেছে, তার শক্তিশালী অবস্থানকে ধরে রেখেছে। কিসের জন্য রেখেছে বলেন তো? হরমুজ প্রণালী। বলতে পারেন, বা আপনি এরকম বলতে পারেন যে দ্যাট হ্যাজ মেনটেইনড ইটস অ্যাডামেন্ট স্ট্যান্স, নিউক্লিয়ার। কন্টিনিউ, হ্যাঁ এটা লিখতে লিখছিলাম, টু কন্টিনিউ ইটস নিউক্লিয়ার প্রোগ্রামস। শেষ, সুন্দর একটা বাক্য লিখে ফেললাম, দেখছেন? এখন দেখেন, আমি তো গল্প করার জন্য সময় নষ্ট করেছিলাম একটু, আমি কিন্তু একটানা লিখে ফেললাম, আমি কিন্তু কোথাও কিন্তু কি করি নাই, ওই যে অ্যাডজেক্টিভ ক্লজ আনবো কি আনবো না ভেঙে ভেঙে লিখি নাই। তো আমি দাদা আমরা যদি, ইউএস এর জন্য তো চাইলে আনতে পারি। হ্যাঁ পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে এই জিনিসটা প্র্যাকটিস করতে 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 আসবে, 2 মাস 2.5 মাস সময় দেন, দেখবেন যে এই জিনিসটা আসছে। এবং আপনারা অনেকেই দেখবেন যে আপনার কোনো বড় ভাই বলছে যে আমি ওনার কাছে পড়ে বেনিফিট পাইছি, তুই পড়, বেনিফিট পাবি, এরকম একটা রিভিউ শুনে কিন্তু আপনারা আসছেন, তাই না? জি দাদা। তো দেখবেন যে এই বড় ভাইরা ম্যাক্সিমাম চাকরি পেয়ে গেছে। তো ওনারা না চাকরি পাওয়ার জন্য আগে থেকেই প্রিপেয়ার্ড ছিল। হ্যাঁ, আমি অনেক ক্যান্ডিডেট দেখেছি যে ভাইয়া আমার জাস্ট রাইটিংটা একটু আগায় দেন তাইলেই হবে। তা আমি বলতাম যে ভাই ক্লজ পড়েন, ক্লজ পড়লে রাইটিং আগায় যাবে, দেখবেন প্রফেশনাল টোন চলে আসবে। সো এই যে রাইটিং এর সুন্দর দিকটাই হচ্ছে এটা, আপনি জাস্ট ঘরে বসবেন, আই এম টিচিং ইউ হাউ টু রাইট, ইউর রেসপন্সিবিলিটি ইজ টু কালেক্ট ইনফরমেশন টু নো দ্যাট হোয়াট টু রাইট। সো আই এম অফারিং ইউ হাউ টু রাইট অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য ক্যাপাসিটি হোয়াট টু রাইট। দুইটা কম্বিনেশন করলে একটা বিউটিফুল রাইট আপ হয়ে যাবে, কোনো কঠিন কিছু নাই, ঠিক আছে? আর একটা বিষয় বলি, অনেক ওয়ার্ড শিখতে হবে, এই ধ্যান ধারণা থেকে দয়া করে বের হয়ে যাবে। অনেক ওয়ার্ড শিখতে হয় না, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সর্বোচ্চ 350 ওয়ার্ড পড়লেও হয়ে যাবে আপনার, মানে রাইটিং এর জন্য। প্রিলির জন্য আপনার অনেক ওয়ার্ড পড়তে হবে, সেটা ঠিক আছে, কিন্তু রাইটিং এর জন্য 300 350 বা 400 ওয়ার্ডের বেশি লাগে না আমার কাছে মনে হয়। এদের পিডিএফ পাবো দাদা? না, এটার পিডিএফ কখনোই দেওয়া পসিবল না, ইম্পসিবল। আমি যেটা দিয়েছি আপনাকে কমনলি ইউজড ওয়ার্ডের পিডিএফ দিয়েছি। আপনি যে কাজটা করতে পারেন, ইউ হ্যাভ, কি বলে, এই যে কি বলে আপনার এআই তো এখন আছেই। আপনি ধরেন এআই কে just প্রশ্ন করলেন যে আচ্ছা আমাকে একটু বলো, এইরকম টপিকের জন্য একটা সুন্দর সুন্দর ওয়ার্ড বলো, দেখবেন যে ও আপনাকে সুন্দর সুন্দর কিছু ওয়ার্ড দিয়ে দিবে, আর কিছুই করতে হবে না। একটা সিম্পল জিনিস আপনাকে আমি বলি, দেখেন, মনে করেন আপনি ধরেন যে এই যে ধরেন এটাই যে অয়েল ক্রাইসিস নিয়ে আপনি লিখতেছেন, ঠিক আছে?
এখন দেখেন, এখন অয়েল ক্রাইসিস নিয়ে লিখতে গিয়ে আপনাকে যদি বলা হয় কি কি ওয়ার্ড লাগবে, ধরেন উদাহরণস্বরূপ আপনি দেখবেন এভাবে নিজে যে ট্রাই করবেন যে কতটা ওয়ার্ড আমি অ্যাকচুয়ালি পারি, দেখা যাক, ঠিক আছে? ধরেন অয়েল ক্রাইসিস নিয়ে লিখতে গেলে আমার কি কি ওয়ার্ড লাগবে আমি একটু চেক করি। নম্বর ওয়ানে আমার লাগবে কি, যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামস, ঠিক আছে? নিউক্লিয়ার প্রোগ্রামস বা নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস, এটা আমার লাগবে, ঠিক আছে? তারপরে কি হতে পারে? তারপর হতে পারে যে দেখবেন ওরা আপনার করছে কি বলে, এই যে নিউক্লিয়ার প্রলিফারেশন প্রোগ্রাম বলা হয়। তো আপনাকে এই প্রলিফারেশন ওয়ার্ডটাও জানতে হবে। তারপর আপনাকে কি কি জানতে হবে? তারপর আপনাকে জানতে হবে, নিউক্লিয়ার এনরিচমেন্ট। হ্যাঁ বলতে পারেন এনরিচমেন্ট প্রোগ্রামও বলতে পারেন, এনরিচমেন্ট ওয়ার্ডটাকে নিয়ে আসতে পারেন, প্রলিফারেশন ওয়ার্ডটাও এটার সাথে মিলবে, কোনো সমস্যা নাই। তারপরে যেমন ধরেন এই যে তারা যে ডিক্যাপিটেশন একদম স্ট্রাইক স্ট্রাইক বলবে। করে, এটাকে বলা হয় কি প্রিসিশন স্ট্রাইক, মানে একদম স্পেসিফিক করে আপনার স্ট্রাইক করা হয়, ঠিক আছে? এবং প্রিসিশন স্ট্রাইকটা কতটা ভয়ঙ্কর আমি আপনাকে বলি। যেমন ধরেন আমেরিকা এবং ইসরায়েলের কাছে একটা মিসাইল আছে, এটার নাম হলো হেলফায়ার মিসাইল। সো এই মিসাইলটা ইউজুয়ালি কোনো রকম কোনো ওয়ারহেড ক্যারি করে না, মানে বোম টোম ক্যারি করে না। ওই মিসাইলটা যখন তার নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছায়, দেন ইট ওপেন্স 3 or 4 ব্লেড, শক্ত ব্লেড ওপেন করে, এবং ওই ব্লেড দিয়ে ওই লোককে সঙ্গে সঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এবং এই মিসাইলটা ইউজ করা হয়েছিল আপনার বেশ কয়েকটা স্ট্রাইকে, যতদূর সম্ভব আহ, আহ, তালেবান নাকি নেতাকে মারার জন্য ইউজ করছিল, তারপর লাস্ট হচ্ছে হিজবুল্লাহ একজন নেতাকে মারার জন্য ইউজ করছিল, ওকে? তো এই ধরনের স্ট্রাইক গুলোকে বলা হয় কি প্রিসিশন স্ট্রাইক, ঠিক আছে? তারপর যেমন ধরেন বলতেছে ইসরায়েল কি আপনার ভূমি অপারেশন চালাবে, তাহলে কি হবে ল্যান্ড অপারেশন, ঠিক আছে? ল্যান্ড অপারেশন ওয়ারটা, গ্রাউন্ড ইনভেশন। হ্যাঁ বলি দাঁড়ান। তারপরে যেমন ধরেন এই যে এটা, এই অয়েল ক্রাইসিস নিয়ে লিখতে গেলে কিন্তু এই যে গালফভুক্ত দেশগুলো নিয়ে জানতেই হয়। তাহলে গালফ নেশনস ওয়ার্ডটাও কিন্তু আমাদের মানে জানা উচিত যে গালফ নেশন বলতে কি বোঝায়। তারপর দেখবেন হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, তাহলে প্রণালী ইংলিশ হচ্ছে স্ট্রেইট। স্ট্রেইট। এই যে স্ট্রেইট মানে প্রণালী, এটা আপনাকে আরব তাহলে উপসাগর। জানতে হবে, ঠিক আছে? তারপরে যেমন ধরেন আপনার কি বলতেছে যে এই যে এই যুদ্ধের কারণে কি হতে পারে, আপনার ইরানের সরকার পতন করার একটা প্ল্যান নাকি এদের আছে। এটাকে কি বলা হয়? রেজিম চেঞ্জ বলা হয়, ঠিক আছে? রেজিম, হ্যাঁ রেজিম চেঞ্জ বলা হয়, ওকে? তারপর দেখবেন কি বলা হয়, তারপর দেখবেন বলা হয় যে এই যে কি জন্য বলা হয় আপনার অ্যাসাসিনেশন। এই যুদ্ধের কারণে প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতি হতে পারে, ইনফ্লেশন হতে পারে। ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশনারি প্রেশারটা বৃদ্ধি পেতে পারে। তারপর কি করা হচ্ছে, ইরানের কারেন্সিকে আপনার একদম দাম কমায় দেওয়া হয়েছে, তাহলে কি বলতে পারি ডিভ্যালুয়েশন অফ ডিভ্যালুয়েশন ইরানিয়ান, অফ কারেন্সি, ইরানিয়ান ইরানিয়ান কারেন্সি। কারেন্সি আমরা বলতে পারি, ঠিক আছে? তারপর যেমন কি বলতে পারি, যেমন এই ওয়ার্ডগুলো হচ্ছে কি টপিকের সাথে সামহাও একেবারে কানেক্টেড, মানে এই ওয়ার্ডগুলো আপনার লাগবেই লাগবে, এই ওয়ার্ডগুলোতে কোনো চেঞ্জ নাই, পারতেই হবে আপনাকে এই ওয়ার্ডগুলো, ওকে? এবার যেমন ধরেন কিছু কিছু রেগুলারলি কমনলি ইউজড ওয়ার্ড, যেমন গতকাল আমি লিখছিলাম কি যে ক্রিটিক্যালি এক্সামিন করবে, যে আমার লেখাটা ক্রিটিক্যালি এক্সামিন করবে। কিংবা ধরেন আপনি বলতে পারেন কি যে আমি আমার লেখায় কিছু আউটলাইন করব, মানে তুলে ধরবো, এই আউটলাইন করে দিব, ঠিক আছে? এই দেখেন এই ওয়ার্ডগুলো কিন্তু জানতে হবে। এই আউটলাইন করার সময় কি করব, আমি কিছু রিকমেন্ডেশনস অফার করব, ঠিক আছে? রিকমেন্ডেশনস অফার করব, কিসের উপর ভিত্তি করে অফার করব? আপনার হচ্ছে এভিডেন্স বেসড রিকমেন্ডেশন। তাহলে এভিডেন্স বেসড রিকমেন্ডেশন, ঠিক আছে? ওকে। তারপর আমি কি মানে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমরা কি, এই ওয়ার্ডগুলো সব জায়গাতেই কমনলি ইউজড করা হবে, ঠিক আছে? তাই তাই এই জন্য আমি এই ওয়ার্ডগুলোকে একদম হুবহু নিয়ে নিচ্ছি, মানে এগুলো আমার সব জায়গাতে লাগবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন? জি জি দাদা। হ্যালো? জি স্যার। হ্যাঁ জি ভাইয়া। দাদা। আচ্ছা, বুঝতে পারছেন। তারপরে যেমন ধরেন আপনি যখন বলবেন যে প্রথমত দ্বিতীয়ত, তো প্রথমত দ্বিতীয় বলতে গেলে কি বলবেন? ফার্স্টলি সেকেন্ডলি না বলে বলবেন যে টু বিগিন উইথ, ঠিক আছে? টু বিগিন উইথ। আবার আপনি অনেক জায়গায় দেখবেন তা সত্ত্বেও বলবেন, তা সত্ত্বেও বলতে গিয়ে আপনি অবশ্যই নট উইথ স্ট্যান্ডিং ওয়ার্ডটাকে ইউজ করবেন, নট উইথ স্ট্যান্ডিং, ঠিক আছে? বা নেভার দ্য লেস এই ওয়ার্ডটা ইউজ করবেন, ইউজ করতে হবে, তাই না? তারপর যেমন ধরেন আমি আপনাকে বলতে পারি কিরকম ধরে ইরান ইস্যু বা অয়েল ক্রাইসিস নিয়ে লিখতে গেলে কি হতে পারে, যে অয়েল ক্রাইসিস বেড়ে যাবে।
তাহলে আমরা কি লিখবো যে সাডেন, হ্যাঁ সাডেন জাম্প। আবার সাডেন জাম্প অনেক বেশি হয়ে গেলে কি বলতে পারি, স্কাই রকেট করা, মানে একদম প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, ঠিক আছে। রাইজ করা। প্রচুর পরিমাণ যখন বেড়ে যাবে তখন কি হতে পারে, আপনার মনে করেন এতে করে কি হবে, জিও পলিটিক্যাল টেনশনস বাড়বে, জিও পলিটিক্যাল টেনশনস বাড়বে, ঠিক আছে। তারপর কি হতে পারে, এতে করে চায়নার সাপ্লাই চেইন ডিসরাপশন হতে পারে, সাপ্লাই চেইন ডিসরাপশনস হতে পারে, ঠিক আছে। তারপর কি হতে পারে, ডিডলারাইজেশন। তারপর যেমন হতে পারে এরকম যে আপনার এই যে এই ডিসকাউন্টেড রেটে তেল কিনা বন্ধ হতে পারে, ঠিক আছে। মানে কম দামে ডিসকাউন্টেড রেট শিখতে হবে কিন্তু আপনাকে। আবার দেখবেন ইরান এটাকে বাঁচানোর জন্য তারা একটা ক্রিপ্টোকারেন্সি বেসড শ্যাডো ইকোনমি গ্রো করছে, শ্যাডো ইকোনমি তারা গ্রো করছে, ঠিক আছে। তারপর দেখবেন কি করা হয়েছে, যে বলা হয় যে ইরানের প্রথম সারির অনেক নেতাই কি শহীদ শহীদ মানে মারা গিয়েছেন। তাহলে কি লিখবো, তারা বলতে পারি যে এমব্রেস, ঠিক আছে, মার্টায়ারহুড। মার্টায়ারহুড মানে কি, মানে শহীদ, মানে বীরের সাথে বীরের মতো শহীদ হয়েছে এরকম শহীদ বলে হওয়া। আমরা ইউজ করি, ঠিক আছে। MTH মার্টায়ারহুড, মনে হয় বানানটা মানে ভুল লিখতেছি কিনা বুঝতেছি না। মার্টায়ারহুড ওয়ার্ডটা ভুল হচ্ছে মনে দাদা হয় নেই। TYR হবে। যাই হোক, MAR হবে। পরে সমস্যা নেই, এমব্রেস মার্টায়ারহুড, আমি এমব্রেস লিখলাম। তারপর কি হতে পারে, তারপর মনে করেন আপনারা বলবেন যে এটাও দেওয়ার জন্য মানে যে সংকট বিভিন্ন দেশের ঘনীভূত রেট হচ্ছে, সংকট কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। আপনি কি বলবেন, লুম লার্জ, ঠিক আছে। লুম লার্জ মানে কোনো কিছুকে কুণ্ডলি পাকিয়ে মানে আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এরকম বোঝায়। তারপর যেমন তার মানে শেষ নাই তো ওয়ার্ডের, কত বলবো আসলে। তাহলে এখন আমি আপনাকে ইংলিশ পড়াইতেছি, লেখাইতেছি, আমি যদি একটা টপিক অয়েল ক্রাইসিস নিয়ে লিখতে গিয়ে এই কয়টা ওয়ার্ড যদি ইনস্ট্যান্ট না বলতে পারি, না লিখতে পারি, তাহলে আপনি তো বলবেন ধুর মিয়া এই লোক কি পড়ে, বলবেন না আপনি আমাকে, বলেন তো। খুব স্বাভাবিক না? হ্যালো, জি দাদা, স্বাভাবিক। বলবেন কিন্তু। এই যেমন আমি মার্টের বানানটা পারি নাই, আপনার অনেকে ভাবছেন যে কিরে এতগুলো ওয়ার্ড লেখার পর সে মার্টের বানানটা পারে নাকি, এটা স্বাভাবিক। তো আপনি যখনই কোনো টপিক পড়বেন, ওই টপিকের সাথে কি কি ওয়ার্ড, একদম কি ওয়ার্ড আছে আপনার মাথায় রাখবেন, ওইগুলোকে নোট করবেন, যে যেগুলো যে যে পত্রিকা পড়াশোনা যেগুলো পান, এবং বারবার ওটাকে স্ক্যানিং করবেন বা স্কিমিং করবেন, একটু 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 পড়বেন, দেখবেন যে ওয়ার্ডগুলো মনে থাকবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি অবস্থা। আমি আজকে কোনো মেন ক্লাস কন্ডাক্ট না করে আমাদের আগের ক্লাস অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজের উপর ভিত্তি করে কিছু কিছু কথাবার্তা বললাম। আমাকে কালকে আশা করি রিলিজ করে দিবে, কালকে রিলিজ করে দিলে আমরা আবার মূল ক্লাসে ফিরে যাব, ঠিক আছে। ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আহ সবাইকে। দাদা, বলেন বলেন বলেন। হ্যালো। দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, শুনছি, বলেন। আচ্ছা দাদা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা এর প্রিভিয়াস ক্লাসে যখন এই ক্লাস যখন আমি দুইটা ক্লাসকে তখন আমি অ্যাজ ইউজ করলাম, যেটা আপনি ক্লজ মার্কার বললেন। তো কিন্তু হুম প্রিভিয়াস ক্লাসে যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ করছিলাম তখন সেক্ষেত্রে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য আমি দো হি ইজ পুয়ার, তো যখন দো পুয়ার থাকবে রিডাকশনের পরে তখন হুম। সেটা কি আর কমপ্লেক্স সেন্টেন্স থাকবে? না, তো সেটা আমি একটু আপনি কনফিউশন। যে এটা তো আমরা প্রথম ক্লাসে বলে দিয়েছি যে যখনই কোনো ক্লজকে রিডাকশন করা হবে, আপনার অন্য অন্য একটু রেসপন্স করেন। যদি কোনো সিম্পল হয়ে কোনো যাবে। clause- সে তখন ফ্রেজ হয়ে যাবে। আর আমরা এটা লিখে দিয়েছি বারবার যে এ ফ্রেজ হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য স্ট্রাকচার ওভার অফ দ্য দ্য সেন্টেন্স। হ্যাঁ তাহলে সেন্টেন্স। লাস্ট কোশ্চেনটা হচ্ছে দাদা, লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে কি ক্লজ মার্কার থাকলেই কি কমপ্লেক্স সেন্টেন্স হতে হবে এরকম কোনো মানে ইয়ে আছে, কন্ডিশন আছে? না, ক্লজ মার্কার থাকলে দেখতে হবে যে এই ক্লজটা কি রিডিউসড ফর্মে আছে নাকি একদম কমপ্লিট আচ্ছা ফর্মে আছে। কমপ্লিট ফর্মে থাকলে সে আচ্ছা। অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স। আর রিডিউসড ফর্মে থাকলে হুম, তো সে আর কমপ্লেক্স না, সে তখন ফ্রেজ, ঠিক আছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আর কার কি প্রশ্ন আছে বলেন আহ প্লিজ। দাদা, রিলির যে মানে অফারটা ছিল 500 টাকার, এটাকে এখনো স্টেম করছে? আছে আছে, আপনারা ভর্তি হয়ে যান, সমস্যা নেই, ভর্তি হন, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, দাদা বলেন ভাই। হচ্ছে ওই যে
যে আপনি বলছিলেন যে হচ্ছে আমি পরে ব্যাংকিং টার্ম গুলো কিছু দিব প্রিলির আগে, হ্যাঁ, ওইটা কি দিবেন? প্রিলির আগে বলতে গেলে কি আমরা তো মূল কোর্স শুরু করেছি, ওখানে দেওয়া হবে। হ্যাঁ, আমরা তো আসলে আগের কোর্সগুলোর ভিত্তি করে আসলে কোনো মানে পড়াচ্ছি না। একটু সময় না দেন না, আমি আমাদের। ওইটা আমাদের তো পরীক্ষা শুক্রবারে আগামী, ওটা ওই জন্য আপনারা ব্যাংকিং অনলাইনে টার্মটা। ভাই, অনলাইনে যা পাচ্ছেন ওগুলাই পড়ে যান, ঠিক আছে? ওগুলা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি সবাই তো দিচ্ছি। ওকে, আমরা বেসিক্যালি কাজ করি কি জানেন, একদম পিওর ম্যাথটা নিয়ে, পিওর ইংলিশটা নিয়ে। হ্যাঁ, কারণ পোলাপাইন বেসিক্যালি আটকে যাবে এই দুই জায়গাতে। জিকের জন্য আটকাবে না, তারপর হচ্ছে ব্যাংকিং টার্মের জন্য আটকাবে না, পিওর ম্যাথ এবং ইংলিশের জন্য আটকাবে। আমরা বেসিক্যালি শুধু এই লিমিটেড সেগমেন্টটা নিয়ে কাজ করে থাকি, বুঝতে পারছেন? তারপরে আমি দেখি দিব, ইচ্ছা আছে আমার। ওকে, জি, ধন্যবাদ। আচ্ছা, স্যার বলুন। স্যার আমাদের কি এরকম কিছু টপিক দেওয়া যাবে রেগুলার ক্লাসে বা 2-3 দিন পর পর, যেগুলো আমরা আর কি বাসায় ওইগুলো নিয়ে স্টাডি করলাম, ইনফরমেশন কালেক্ট করলাম? আমি আম, আমি তো আমার গ্রুপ, আমার টাইম লাইনে দেখেন, এই যে একটু দাঁড়ান আমি দেখে, আপনারা আমার টাইম লাইনটা দেখেন নাই? আচ্ছা, আমার দেখছি টাইম দাদা, লাইন 100 ওয়ার্ড ফলো আছে, করে 100 নাই ওয়ার্ড কেউ? আছে। আমার টাইম লাইনে গিয়ে দেখবেন, ওই যে ব্যাচেলর পয়েন্টের নাটকের যে অভিনেতা, ওই যে বাচ্চু ভাই, ওনাকে নিয়ে আমি দেখেন যে একটা পোস্ট করছি। ওই ওই পোস্টে দেখবেন যে আপনার 30টা টপিক দেওয়া আছে। আর একটা টপিক স্পেশাল ভাবে দিছি, যে নিউক্লিয়ার ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ, আমি টপিক দিয়েছি। এই 31টা টপিক আপনি ভালো করে পড়েন, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, 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 ওকে। দাদা, আমাদের লাস্ট ক্লাস থেকে আপনি ক্লাস লেকচার ফাইল দিয়ে 9টা লিঙ্ক দিচ্ছেন, যেগুলোর মধ্যেই লাস্ট ক্লাসের ফাইলটা, ভিডিওটা। অবশ্যই আমি 1 নম্বর ক্লাসটা শুধু ফেসবুকে রাখছি, বাকি প্রত্যেকটা ক্লাস আপনার দেওয়া আছে, ডাউনলোডের লিঙ্ক দেখেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ওকে। তো তারেক ভাই ক্লাস করে খুশি না আপনারা সবাই? জি হ্যাঁ স্যার, দাদা। অনেক ভালো। ওকে, তো সবাই একটু ভালো বললেন স্যারের ক্লাস যদি ভালো লাগে। তারেক ভাই কিন্তু খুব ভালো ম্যাথ পড়ায়, আসলে ওই ডেডিকেটেড পার্সন এবং ভালো ম্যাথ পড়ায় আমি দেখেছি। দাদা একটা আমি কোয়েশ্চেন তো, ছিল। হ্যাঁ বলেন। দাদা, এই ক্লাসগুলো কি পিডিএফ আকারে দেওয়া নাকি ভিডিও ফরম্যাট আকারে দেওয়া না ওখানে? কেন ভাই, পিডিএফ এবং ডক দুই ফরম্যাটে দেওয়া আছে। ভিডিও আকারে দেওয়া নেই না? পিডিএফ আকারেও দেওয়া আছে, ডক ফাইল আকারেও না দেওয়া না, আছে, দুইটা। ভিডিও ভিডিও আকারে, মানে আপনি যে ক্লাসটা নিচ্ছেন পুরো ভিডিও ভিডিও ভিডিও। তো দেওয়া আছে ভাই, ক্লাস লিংকের পরে গিয়ে দেখেন না, লেকচার 1, 2, 3, 4, ওগুলো সব তো ভিডিও লিঙ্ক রে ভাই, ভালো করে দেখেন একটু প্লিজ, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা দাদা। দেখেন। ওকে, ওকে, ওকে। দাদা ওয়ার্ড গুলো কোথায় দিছেন? তো ওয়ার্ড গুলো হচ্ছে কমন যেই ওয়ার্ড, সেই কমন ওয়ার্ড গুলো দিয়েছি। দেখেন আমার প্রোফাইল একটা পোস্ট আছে, আমি সর্বমোট 21টা বা 22টা পোস্ট করেছি। পোস্টগুলো নাম্বার দিয়ে দিয়ে দেখেন। একটা পোস্ট আছে যেখানে আমি পুরো 100টা ওয়ার্ড দিয়ে দিয়েছি, যে এই ওয়ার্ড গুলো ভালো করে পড়লে আপনার কমন ওয়ার্ড নিয়ে ঝামেলা হবে না। একটু দেখেন, ঠিক আছে? ওকে, বাই বাই, গুড নাইট সবাইকে। আজকে একটু কম পড়ালাম, রাগ করবেন না। আপনারা অবশ্য অনেক এটা পড়ে সুন ফেলছেন, দাদা। থ্যাংক ইউ। আপনারা অনেক পড়ে ফেলছেন অলরেডি।